শুভ সন্ধ্যা। আজকের ভাবনা, আজকের আয়না অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই আপনারা সবাই প্রত্যেকে খুব ভালো আছেন, কিন্তু আজকে আমাদের অনুষ্ঠানে যে বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছেন তার সাথে আমরা আড্ডা মারব, কথা বলবো। কিন্তু আমি প্রথমেই আপনাদের কাছে একটা ক্ষমা প্রার্থনা করছি। সেটা হলো, আজকে আমি কিন্তু সত্যি খুব বিভ্রান্ত এই কারণেই, আমাদের এই অনুষ্ঠানে তো আপনারা জানেন যে প্রায় 900 মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা এসছেন। আজকের অনুষ্ঠানেও তিনিও একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, কিন্তু এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষটি তার এত বৃহৎ পরিসর কাজ, তার এত বৃহৎ পরিসরের ভাবনা এবং ছড়িয়ে যাওয়া ডালপালা, তা নিয়ে কথা বলাটা মাঝে মাঝে আমার কাছে খুব বিভ্রান্ত বলে মনে হয়, এবং মনে হয় এটা বোধহয় বাদ দিয়ে ফেললাম। কিছু হয়তো বাদ যাবে না, বা কিছু হয়তো বাদও যেতে পারে। সেই জন্যই প্রথমেই আমি একটু মাপ চেয়ে নিচ্ছি আপনাদের সাথে। তার কারণ, আজকের পর্বে আমাদের সাথে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ডক্টর সনৎ কুমার সাহা, যাকে সারা পৃথিবীময় ঘুরতে হয় পায়ের তলায় সরষে নিয়ে। তার খ্যাতিতা, তার গবেষণা এবং সারা পৃথিবীময় তার ব্যর্থতা নিয়ে। নমস্কার সনৎ বাবু, আমাদের অনুষ্ঠানে আপনার স্বাগত। প্রথমে এই কথাটা বলে নিলাম, তার কারণ আপনার কাছেও কিছুটা ক্ষমা চাওয়ার উপায় নেই। আসলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষ করে বিজ্ঞানী মানুষদের সাথে যখন কথা বলতে হয়, তখন আমাদেরও একটু সচেতন থাকতে হয়। যাক, এটা নয় একটা মুখবন্ধ গেলই পড়ে। দীর্ঘদিন ধরে কাজ, জীবনের এই সময়তে এসে দাঁড়িয়ে সারা পৃথিবী জুড়ে আপনার যে কাজ, মূলত মানুষের সাথে কাজ, মানুষের জীবনের সাথে কাজ, মাটি নিয়ে কাজ, অর্থাৎ মাটি নিয়ে গবেষণা, যে মাটি থেকেই আমাদের সমস্ত সৃষ্টি, সমস্ত ভাবনা, সমস্ত সংস্কৃতি। আপনি কলকাতার মানুষ নন, পশ্চিমবাংলার মানুষ নন, একেবারে আসামের মানুষ, সেখান থেকে পৃথিবীময় আপনার ব্যর্থতা। মাটি নিয়ে কাজের সূত্রটা, প্রাথমিক সূত্রটা কিরকম? আমি শুধু মাটিকেই সম্বোধন করব না, আমি মাটি, জল এবং বায়ু তিনটিকে নিয়ে সম্বোধন করব। কারণ আমাদের আজকে যে উৎপত্তি, আমাদের যে আজকে একটা এক্সিস্টেন্স, সেটা জল, বায়ু এবং মাটি তিনটিকে কেন্দ্র করে। আমার জন্ম হয় আসামের একটি ছোট্ট আইল্যান্ডে। চারিদিকে ব্রহ্মপুত্র নদী, মাইটি রিভার আপনারা জানেন, তার মাঝে একটা ছোট্ট দ্বীপ। নর্থ বেঙ্গল বর্ডার, সেটা কুচবিহার 80 কিলোমিটার ধুবড়ি থেকে। তো আমার যে জন্মস্থান ধুবড়ি, সেটা আমার কাছে সবার মতো খুবই প্রিয়, খুবই আপন। আমার মা বাবা আমাকে প্রথম জীবনের যাত্রাপথে নিয়ে এসেছে ধুবড়িকে কেন্দ্র করে। বলতে গেলে ধুবড়ি এমন একটি জায়গা যেটা আমাদের বাঙালি প্রধান, যদিও আসামে, এবং কুচবিহার যেটা নর্থ বেঙ্গলের একটি বিশেষ ঐতিহাসিক জায়গা। সুতরাং আমি বলতে পারবো যে আমি আমার ছোটবেলাটা মানুষ হয়েছি, ছোটবেলাটা আমার কেটেছে ধুবড়ি, আসাম এবং নর্থ বেঙ্গল, কুচবিহার দুটোকে কেন্দ্র করে। এই যে নর্থ বেঙ্গলের পরিবেশ, নর্থ বেঙ্গল মানুষরা, আমার ধারণা, নিশ্চয়ই আপনিও বটে তাই, তারা বড্ড বেশি সবুজ প্রেমী হন বোধহয়, প্রকৃতি প্রেমী বোধহয় হন। এটা বোধহয় প্রাকৃতিকগত বা অবস্থানগত একটা বোধহয় বৈশিষ্ট্য নাকি? এটা নর্থ বেঙ্গলই নয়, আরো বৃহৎ আকারে আপনাকে যদি তুলে ধরি, আসাম is one of the 7 sister states of northeastern part of our great country. সুতরাং আসামে যে ক্যাপিটালটা ছিল, সেটা
অন্যান্য 7টা ছোট ছোট মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড সব মিলিয়ে 7টা সিস্টার স্টেট, তার ক্যাপিটাল কিন্তু ছিল শিলং। হুম। সেটা পরে এখন এসে উপস্থিত হয় দিসপুর, গুয়াহাটি। দিসপুর, হ্যাঁ। সুতরাং এই নর্থ ইস্ট সেটা এমন একটা প্রাকৃতিক সৌন্দর্যের মনে হয় দেশ নয়, একটা স্টেট নয়, একটা দেশ। এবং সেটা বোধ হয় মানে একেবারে অবস্থানগত বিষয়ের জন্যই বোধহয় মানুষের সেই মানসিকতাটা তৈরি হয়ে যায়। আমি এইখানে সবুজকে দিয়ে আমাদের সবুজকে জীবন, এবং আমি আপনার সাথে যখনই মানে কথা বলি তখন প্রতি মুহূর্তে এত বেশি সমৃদ্ধ হই। আসলে সমৃদ্ধ হওয়ার তো একটা পরিসর থাকে, আমার মনে হয় সেই পরিসর থেকেও মাঝে মাঝে বোধহয় বেরিয়ে যেতে ইচ্ছা করে, পারি না। আমি বোধহয় যে এইটা বোধহয় আরেকটু জানা হলো না আমার। যেহেতু আপনি মাটি নিয়ে আপনার গবেষণা, যে মাটি আমার এখানে না, একটা গানের কথা এই মুহূর্তে হঠাৎ মনে পড়ে গেল। জানেন, আপনিও তো সংস্কৃতি সম্পন্ন মানুষ। মাটিতেই জন্ম নিলাম, মাটি তাই রক্তে মিশেছে, প্রাণের কথা, প্রাণের কথা। তো এই মাটি যখন আপনি এই আপনার সারা পৃথিবীব্যাপী আপনার এই গবেষণা, যেখান থেকে আমাদের ফসল উৎপাদন হচ্ছে, সূত্রপাত, জীবনের সূত্রপাতও বলা যেতে পারে, যেটাই আপনার গবেষণার ক্ষেত্র। কিন্তু এইটা যে কোনো ক্ষেত্রেরও তো একটা প্রাথমিক পর্ব থাকে, একটা মানসিকতা থাকে। কেন মাটি থাকেনি বা কেন? আমার এটাতে ফিরে যেতে হলে, আপনার প্রশ্ন উত্তর দিতে হলে একটু বিশদে যেতে হবে, যদি সময় অভাব না হয়। মনে আছে ছোটবেলায় মা বাবার হাত ধরে ওই ব্রহ্মপুত্র নদীর পাড়ে সকালে এবং সন্ধ্যাবেলা বেড়াতে যেতাম। দেখতাম কি সুন্দর জল, কি সুন্দর বায়ু, আর নদীর মাঝখানে দেখতাম একটা চর, সেখানে একটা গ্রাম গড়ে উঠেছে, পলি মাটি এসে একত্রিত হয়েছে। সেই মাটি এত ফার্টাইল, এত প্রোডাক্টিভ, সেখানে দেখছি যে সবুজেই একটা ফুলের মতো ফুলে একটা কার্পেট পড়ে আছে। সেটাই ভাবতাম কি সুন্দর, মনটা ভরে যেত। সেই নদীর ধারে তাকেই দেখতাম যে প্লেন, রূপসী তখন একটা এয়ারপোর্ট ছিল, সেটা নর্থ বেঙ্গল, কুচবিহারের ধুবড়ির সংলগ্ন। দেখতাম যে প্লেন আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। হঠাৎ করে দাঁড়িয়ে যেতাম, দেখতাম প্লেনটা উড়ে যাচ্ছে। বাতাসের উপর দিয়ে কিভাবে ভ্রাম্যমান কত লোক দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে। এখানে আকাশে বাতাসে যেন মনটা এরকম একটা উদাসীনের মতো হয়ে যেত। ভাবতাম যে এখানে কোনোদিন কি আমি প্লেনে চড়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার আমার জীবনে সুযোগ হবে? আবার ভাবতাম নিশ্চয়, ওরা যখন পাচ্ছে আমি কেন পারবো, আমি চড়ব প্লেনে। এইভাবে সবাই আমাকেও দেখবে, আকাশে পাখি থাকে। সেই যে মনের ভেতরে একটা বাসা বাঁধলো, একটা স্বপ্ন স্থান উদয় হলো, শয়ন স্বপনে সবসময় যেন ওই একটা কথা ভাবতাম যে সবাই যেটা পারে আমি কেন পারব। যদিও আমি একটি ছোট্ট জায়গাতে, যদিও আমার বাবা বিরাট নামী জন, গুণীজন, উনি গত হয়ে গেছেন প্রায় 30 বছর। ওনার নাম ছিলেন তারাপদ সাহা। উনি একজন ফিলান্থ্রপিস্ট ছিলেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন, এবং একজন বিরাট সমাজসেবী ছিলেন। যেমন ধুবড়ি মিউনিসিপ্যাল বোর্ডের উনি 5টা ইলেকশনে 5 ইয়ার্স টার্মসে 25 বছর অ্যাজ ওয়ার্ড কমিশনার ছিলেন। এই যে ধরুন, এটা খুব ভালো লাগছে, মানে ধরুন এই যে একটা স্বপ্নের কাজল, অর্থাৎ এই উড়োজাহাজটা উড়ে যাচ্ছে আমার মাথার উপর দিয়ে, আমিও এই উড়োজাহাজের একদিন সওয়ার হব।
শুধু শহর হব ভাবলেই তো হবে না, সেই শহর হওয়ার জন্য আমার যে যোগ্যতা, আমার যে ভাবনা, সেটা আমাকে থাকতে হবে। কিন্তু দেখুন এইটা কি অদ্ভুত ব্যাপার। বোধহয় ওই স্বপ্নের কাজল, তারপর আপনার শিক্ষা, আপনার সংস্কৃতি, আপনার গবেষণা এখন সারা পৃথিবী জুড়ে বিগত বেশ কয়েক বছর ধরে আপনাকে কিন্তু ওই উড়োজাহাজেই দৌড়তে হচ্ছে। একেবারে উপায় নেই। সারা পৃথিবীর মানুষজনেরা আপনাকে ডাকছেন আপনার গবেষণার সূত্র ধরে। আমরা এই যে একটা স্বপ্নের জায়গাতে আমরা কথা বলছি, শরৎবাবু, একটু পুরোনো দিনে খুব স্বাভাবিক পুরোনো দিনের মানুষজনেরা একটু নস্টালজিক, এটা আসবেই, এটা আসার কথাই বটে। উড়োজাহাজের কথা এলো, স্বপ্নের কথা এলো, কিন্তু এই সেই স্বপ্নটা কিভাবে বাস্তবায়িত হলো, তার গবেষণা বাস্তবে রূপান্তরিত কি করে হলো, সেটা কিন্তু একটু জেনে নেওয়া আমাদের ভীষণ রকম ভাবে চলবে, জানবো। তবে তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর ফিরে আসছি, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম। আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী ডক্টর শরৎ। যেটা বিরতির আগে কথা হচ্ছিল, এই যে আমি একেবারে আপনার একটু কাজের ক্ষেত্রগুলোতে ঢুকছি। দেখুন, আপনি একটা ঐতিহ্যশালী পরিবারের মানুষ, সেইভাবে আপনি কাজ করেছেন, ধুবড়িতে কাজ করছেন, ছোট জায়গা, সেইভাবে কাজ করছেন। তারপরে আস্তে আস্তে আপনার গবেষণার সূত্র বাড়ছে। আপনার সাথে একবার একটা কথা হচ্ছিল, বেশ আড্ডাতে কথা হচ্ছিল, যে ওই গ্রামের চাষিদের, একেবারে প্রান্তিক চাষি, তাদেরকে সরাসরি, তারা অতটা লেখাপড়া জানে না, তাদেরকে দিয়ে আপনি ওই মাটি পুরোপুরি বিন্যাস, তারা তো ওই ফসফেট কোনটা কি ব্যাপার বিত্যাদি এগুলো কিছুই বোঝে না, তাদেরকে একদম আপনি হাতে কলমে ফিল্ড ওয়ার্ক করে তাদেরকে বোঝাচ্ছেন যে কিভাবে দেখো শস্য উৎপাদন কিভাবে হয়। আজকে আমাদের দেশ, প্রিয় দর্শক, আপনাদের একটা কথা খুব আমি অত্যন্ত সচেতনভাবে বলছি, আমাদের দেশ কিন্তু অনেক মানুষকে অনেকভাবে চেনেন না। এটা কিন্তু আমাদের একটা অপরাধও বটে। এই যে আমাদের দেশ এখন যে শস্য শ্যামলা, এই যে বিস্তার, এই বিস্তারের পেছনে এই সমস্ত সনদবাবুদের মতো মানুষজনদের একটা বিশাল অবদান আছে। তাদের কৃতিত্ব, তাদের ভাবনাকে সম্মান প্রদর্শন করাটা আমাদের দায়িত্ব বোধের ভেতরও পড়ে বটে। যেটা দেখুন, তবুও এই সময় এসে দাঁড়িয়ে আমরা বোধহয় অনেক সময় এই এখন কিন্তু চাষিদের অভাব ঘটছে, এখনো কিন্তু চাষিরা সেই যেন সামাজিকভাবে একটা প্রান্তিকভাবে রয়ে গিয়েছে। এইটা কেন আপনার কি মনে হয় একজন বিজ্ঞানী হিসেবে? কথা হলো, যেহেতু ছোট জায়গায় আমি জন্মগ্রহণ করেছি, ওখানে একটা মাইন্ডসেট ছিল মা বাবার, আমার সোনার ছেলে, আমাদের ছেলে কোথায় যায়, সেই আপাত স্নেহ, স্বাভাবিক, সেটা একদিকে কাজ করে। সেই জন্য আমার স্কুল লাইফটা খুব সুন্দরভাবে মা বাবার সঙ্গে একান্নভুক্ত পরিবারে ধুবড়িতে কাটালাম। তারপরে আর একটু আগে বেরোতাম, ওখানে ধুবড়িতেই ভোলানাথ কলেজ বলে, বিএন কলেজ বলে, খুবই নামি কলেজ, বহু পুরনো, গুয়াহাটি ইউনিভার্সিটির আন্ডারে। ওখানে আমি ভর্তি হই, বিএসসি সাধারণ কোর্স। পড়াশোনায় ছোটবেলা থেকে ভীষণ সিনসিয়ার ছিলাম, পড়াশোনা ছাড়া আর কিছু বুঝতাম না, এবং শিক্ষায় আলো, সেই কথাটা আমার মাথার ভিতর সবসময় ঘুরত। যদি কিছু করতে চাই, আগে নিজেকেই তৈরি করতে হবে।
তারপরেই দেশে দশে স্বয়ংভূ করতে হবে অন্তত। হ্যাঁ, সেই জন্য ছোটবেলা থেকেই ন্যাশনাল স্কলারশিপ পেতাম। তারপরে ডিএন কলেজে যখন পড়াশোনা করলাম, ওখানে তখনকার দিনে ডিস্টিংশন নিয়ে পাস করাটা খুব কঠিন ছিল। হুম। সেটাও ভগবানের আশীর্বাদে সেটা হয়ে গেল। তারপরে বাবার বিরাট ছাতার ফ্যাক্টরি, শত শত লোক কাজ করে। আমার আরো ভাইয়েরা আছে, তারাও বোনেরা আছে। আমার পিসি, পারিবারিক ব্যবসা। পারিবারিক যেটা হুম। বাবার উপরে বিরাট গুরু দায়িত্ব, মার উপরে বিরাট গুরু দায়িত্ব। এই 23 জনের ফ্যামিলিতে আমি মানুষ হয়েছি ছোটবেলাটা। এবং সেখানে বোধহয় আমাদের বাড়ির ভেতরে একটি ধানের গোডাউন ছিল পাশে। আমি কি করেছি মনে আছে, সেই গোডাউনের একটা কর্নারে একটা পড়ার টেবিল, একটা চেয়ার আর একটা ছোট্ট খাট বিছিয়ে দিয়েছি। ওটাই ছিল আমার জগৎ। জগৎ। ওখানে পড়াশোনা, কি করব ভবিষ্যতে, কি করে নিজেকে নিজের মতো করে গঠন করব, সেটাই আমাকে সবসময় মনে করে দিত। সেইভাবেই আমার স্কুল লাইফটা এবং কলেজ লাইফটা দুর্নীতি কাটে। তারপরে মনের ভিতরে একটা আশা এবং উদ্দীপনা ভীষণ করে জড়িয়ে ধরল যে আমাকে দুর্নীতি থেকে বেরিয়ে যেতে হবে, উচ্চশিক্ষা লাগছে। কি করে বের হবো? মা বাবার সেই আপত্তি স্নেহ ভালোবাসা আমাকে আবার জড়িয়ে রাখছে। তবু আমার ভেতরে একটা সেই যে ডিটারমিনেশন কথাটা আবার চেপে বসল, না আমাকে করতেই হবে, আমাকে এটার থেকে কেউ সরাতে পারবে না। তার মানে পারিবারিকভাবে মানে কিছুটা ব্যতিক্রমী হলেন, অন্তত পারিবারিকভাবে দিক থেকে। বাণিজ্য পরিবার, সেখান থেকে কিছুটা ব্যতিক্রমী হলেন। ব্যতিক্রমী। এইখানে আমার একটা খুব ভীষণ কৌতূহলের একটা জায়গা, যেহেতু আপনারা বিজ্ঞানী মানুষ, প্রতি মুহূর্তের গবেষণা। আপনার সাথে আমার অন্য সময়ে বিভিন্ন আড্ডাতেও কথা হয়েছে, যেখানে আপনি প্রত্যেকটা কথার মাঝখানে কিন্তু মাঝে মাঝেই বলে ফেলেন, সেটা অবশ্যই সচেতনভাবে বলেন না। প্রিয় দর্শক, আপনাদের আমি এটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে এই সমাজের জন্য সমাজকে কিছু দিতে হবে, কিছু করতে হবে, একেবারে এটা কিছু করতে হবে। এবং আপনি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আবার এই যে বৃহৎ সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এত লেকচার, এত গবেষণাপত্র, এত মানুষজনের সাথে সংযুক্ততাকরণ, সেখানে কিন্তু সর্বশেষ মুহূর্তে কিন্তু আপনার এইটা বোধহয় খুব কাজ করছে। এবং এটা বোধহয় ওই ছোটবেলা থেকেই বোধহয় একটা অতীত ছিল। আমার ভিতরে ইনকালকেট করেছে। হুম। কারণ আমি জানি, আমি যদি নিজেকে নিজের মতো করে তৈরি না করি, তাহলে আমি কি করে দেশে দশের সেবা করব? সুতরাং নিজেকেই সুপ্রতিষ্ঠিত করতে হবে। ঠিক। অনেক সময় যেটা হয় যে সেটা হলো যে এই ধরনের বৃহৎ পরিসরের কাজের ক্ষেত্রে, সেটা সর্বক্ষেত্রেই বটে, বিজ্ঞানীদের ক্ষেত্রে আমার ধারণা অনেকটা বেশি। তার কারণ তারা তাকে নতুন জিনিস আমাদের কাছে পৌঁছচ্ছে। বহু মানুষ আমরা তার ফলটা ভোগ করছি বটে, কিন্তু আমরা তার খোঁজ রাখছি না, তার খোঁজ পাচ্ছি না। এবং আপনারা অনেক বেশি নেপথ্যে থাকেন, আপনাকে পাওয়াই খুব মুশকিল। নেপথ্যের মানুষজনদের এটা একটা বড্ড সমস্যাও বটে, কিন্তু আমাদেরও দায়িত্ববোধ থাকে। কিন্তু এই ধরনের কাজগুলো ক্ষেত্রে তো অনেক প্রতিবন্ধকতা আসে, সরকারি ক্ষেত্রে আসে, সামাজিকভাবে আসে। সেরকম কি কিছু হয়েছিল বা সেরকম কিছু হয়? আমার একটা কথা সবসময় মনে হয়েছে, ফিল করেছি, যে কোনো একটা বৃহৎ কাজ করতে গেলে বাধা আসবে, এবং সেই বাধাগুলোকে অতিক্রম করাই হচ্ছে জীবনের দর্শন। তো যখন সেই একান্নভুক্ত পরিবার, মা বাবাকে গুড বাই করতে হবে নিজের উচ্চ শিক্ষা লাভের জন্য, এত বড় বাবার নাম, যশ, খ্যাতি, এত বিরাট একটা সংস্থা, সেখানে বাবার পাশে হয়ে সারাটা জীবন কাটিয়ে নিতাম, কোথায় সেটাও কোনো খারাপ কিছু হতো না। আবার আরেকটা দিক, যদি সত্যি করেই বেরিয়ে এসে আজকে যেটা আপনি বলছেন
পৃথিবী জুড়ে, দেশ জুড়ে। প্রিয় দর্শক, আপনাদের একটা তথ্য দিই, যিনি সনদবাবু কিন্তু প্রতি বছর একদম নীরবে কৃতি ছাত্রছাত্রী, কৃতি সন্তানদের যারা নিজের মতন করে কাজ করছেন শিল্প সংস্কৃতি শিক্ষার ক্ষেত্রে, তার বাবা এবং মায়ের নামে তারাপদ সাহা এবং শতধর সাহা স্মৃতিতে তিনি কিন্তু সাহায্য করেন, তাদের বৃত্তি দেন। একটু শেষের দিকে একটু বলি, ধরুন এই যে কাজটা একটা বৃহৎ কাজ, তো ফলে বৃহৎ কাজে খুব স্বল্প পরিসরে কথা বলা যায় না। আজকে আমাদের একটা প্রথম পর্ব, পরবর্তী পর্যায়ে আপনার বৃহত্তর কাজের ক্ষেত্রগুলো আমরা আসবো। এইটা ধরুন একটা জার্নি যদি আমি বলি, এবং আপনি অকপটে স্পষ্ট কথন বললেন যে এটা ছিল, এরকম হলে থাকলে তো জীবনটা অন্যরকম হতো, কিন্তু সেটা করিনি। সেখানেও কিন্তু আপনার অন্য একটা প্লাস পয়েন্ট আছে, আপনি সেটা জানি না সেটা আপনি ভেবে দেখেন কিনা, সেটা হলো আপনি কিন্তু ন্যাশনাল স্কলারশিপ পাওয়া মানুষ। ফলে এই যে ব্যাপারটা, এই যে বিষয়টা, সেটাও বোধ হয় আপনার ওই স্বপ্ন জারণকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, তাই না? এবং বিভিন্ন সরকারি ক্ষেত্রে, বিভিন্ন ভারত সরকারের ক্ষেত্রে তো বটেই, বিদেশের সরকাররা তারাও আপনাকে সম্বর্ধিত করেছেন, তারাও তাদের দেশে আমন্ত্রণ জানিয়েছেন, লেকচার আপনি সেখানে দিয়েছেন, বক্তৃতা প্রদান করেছেন। আমার এটা খুব এমনি ব্যক্তিগতভাবে জানার ইচ্ছা আমার ধারণা দর্শকদের, এই যে যখন বিদেশে যাচ্ছেন তখন তো আপনি দেশের একজন প্রতিনিধি, দেশের একজন বিজ্ঞানী, কৃতি বিজ্ঞানী হিসেবে যাচ্ছেন বিদেশে। তো সেইখানে তারা আমাদের দেশ সম্পর্কে যদি আমি একটা লাইন যদি বলি, তারা আমাদের দেশ সম্পর্কে কি ভাবেন বা কি বলেন, বা তাদের কোন কথাটা শুনলে আপনার ভারতের কৃতি বিজ্ঞানী হিসেবে খুব বুকটা ভরে ওঠে? আমি যে লেকচারগুলো, ইনভাইটেড লেকচার যেগুলোতে যাই, আমি আপনাকে তুলে ধরছি আমার কর্মজীবনে, আমার শিক্ষা জীবনে ওই টুকরোগুলো পরে বলছি। আমি 2013-তে রিটায়ার করেছি। তারপরে আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার এডুকেশন, ওখানে অ্যাজ এ মেম্বার, এমিনেন্ট সায়েন্টিস্ট হিসেবে, একজন সদস্য হিসেবে কাজ করছি। এই যে, এবং বলাই বাহুল্য সেটা অবৈধ নাকি? মানে এটাই হচ্ছে মজা। আমি এই শব্দটা ব্যবহার করলাম খুব সচেতন ভাবেই, যে কাজের সূত্র ধরে যদি কেউ মনে করেন আমি সমাজকে কিছু দেব, সেখানে অন্য কোনো বাধা হয় না। আবার ওই সবুজের কথা আপনি বলেছিলেন শুরুতে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা নতুন ইউনিভার্সিটি স্থাপন করতে চলেছে, ক্যাবিনেট অ্যাপ্রুভ হয়েছে, ইট ইজ অলরেডি আন্ডার এক্সিকিউশন। এটা রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি, সেখানে সবুজকে নিয়েই কাজ, পরিবেশকে নিয়েই কাজ। সেখানে আমি স্ট্যাটিউটরি কমিটির একজন সদস্য। খুব ভালো থাকবেন। আজকের পর্ব শেষ হলো, এবং আজকের পর্ব শেষ হলো মানে ওই যে বললাম, কৌতূহলকে জারি রাখলাম, কিন্তু আপনাকে সেই শেষ হওয়ার শেষটা না, ওই একটাই কথা, শেষ হইয়াও শেষ হইল না, পরবর্তী পর্যায়ে। খুব ভালো থাকবেন। অশেষ ধন্যবাদ, আপনি মূল্যবান সময় আপনি আপনার ব্যয় করে আমার বাড়িতে এসেছেন, আমার সঙ্গে কথা বলছেন, এটা আমার একটা বিরাট ধন্যবাদ। প্রিয় দর্শক, একটি কথায় আপনাদের কাছে তুলে ধরতে চাই যে জীবন ভরে আমরা অনেক কিছুই পেয়ে এসেছি, পাচ্ছি এবং আরো পাব। শুধু সেটাতেই আমাদের সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদেরকে দেখতে হবে দেশের এবং দশের সবাইকে। আমি আমার জীবনের শেষ সীমায় অনেকটাই পৌঁছে গেছি, এটাই আমার ভাবধারা, এটা আমি আপনাদের সবাইকে বলবার এবং অনুরোধ করবার একটা সুযোগ পেয়েছি। তাই বলছি যে আমাদের এবার সবার দেবার পালা, যে যেখানেই আছি আমরা, যার যতটুকু সাধ্য, আমরা সমাজকে, দেশকে
সবার উন্নতি প্রকল্পে যেন আমরা সাহায্য করি এবং দেশকে আমরা অনেক সমৃদ্ধশালী করি।